নমস্কার, জবাব চায় বাংলার এই বিশেষ এপিসোডে আমি ময়ূক রঞ্জন ঘোষ। সেনাবাহিনীতে শর্ট টার্ম সার্ভিসে যোগদান না করলে $10,000 ফাইন। $10,000 মানে প্রায় 7 লাখ টাকা ফাইন, কারণ কয়েক বছরের জন্য যোগদান বাধ্যতামূলক। আমি ভারতের কথা বলছি না, আমি কথা বলছি সিঙ্গাপুরের। বুলেট ট্রেনের গতিতে সিঙ্গাপুর যেভাবে এগিয়ে যাচ্ছে সেই দেশে এই নিয়ম। আচ্ছা ছেড়ে দিন সিঙ্গাপুরের কথা, ছোট্ট দেশ। আমি এবার কথা বলছি রাশিয়ার কথাতে আসি। বামপন্থীদের স্বপ্নের সোভিয়েত রাশিয়া। 18 মাস থেকে বাধ্যতামূলক সেনা প্রশিক্ষণ। পুরুষ হলে সেনাতে যেতে হবে। স্ট্যালিনের দেশ বা পুটিনের দেশ এটাকে বাধ্যতামূলক করেছে। সেখানে বিপ্লব, সেখানে ট্রেন জ্বালানো, সেখানে বাস জ্বালানো হলে কি হতে পারে আমরা জানি না, আমরা সেই ছবিও হয়তো পাই না। আচ্ছা, রাশিয়া তো যুদ্ধবাজ, রাশিয়া তো দুষ্টু দেশ, রাশিয়া তো পচা দেশ। কিন্তু ইউক্রেন, কিন্তু স্বপ্নের মতো সুন্দর সুইজারল্যান্ড, যেখানে সেনা প্রশিক্ষণ বাধ্যতামূলক। শুধু তাই নয়, প্রত্যেক পুরুষকে সেখানে প্র্যাকটিসিং 18 থেকে 2 বছর প্র্যাকটিসিং কোর্স করতে হয় সেনাবাহিনীতে, কম্পালসারি। আচ্ছা, রাশিয়া বাদ দিন, সুইজারল্যান্ড বাদ দিন, ইসরায়েল, থাইল্যান্ড, ফুটবলের দেশ ব্রাজিল, পেলের দেশ ব্রাজিল, সেই দেশে পর্যন্ত, মধ্যপ্রাচ্যের সবচেয়ে আধুনিক দেশ আরব আমিরশাহী, সেখানে পর্যন্ত সর্বত্র প্রিয় দর্শক 18 মাস থেকে 4 বছর সামরিক বাহিনীতে যুক্ত হওয়া বাধ্যতামূলক। মানে হতেই হবে, কোনো অপশন নেই, কোনো বাধা বাছা বলার কোনো জায়গা নেই, কোনো বাধা দেওয়া বা বাধা দিতে এলে কোনো আন্দোলনের নামে বিশৃঙ্খলা নেই। এবার কিছুজন বলবে, তাই বলে আমরা কি সিঙ্গাপুর হব, আমরা কি রাশিয়া হব, আমরা কি ইসরায়েল হব, আমরা কি আরব হব, আমরা কি ইরান হব, আমরা কি ব্রাজিল হব, বা অন্যান্য যে 15-16টা দেশ আছে আমরা কি তাই হব? না, আমরা তা হব কেন? আমরা তো ভারতবর্ষ, আমাদের তো গণতন্ত্রের দায় আছে, আমাদের শাসকদের তো দায় আছে রাস্তায় বিক্ষোভ করলে, বিদ্রোহ করলে এবং অসভ্যতামি করলেও চুপ করে বসে থাকা। কারণ যদি সেখানে সেনা নামানো হয়, সেখানে পুলিশ লাঠিচার্জ করে, বলা হবে দেখো তাকে মারলো কারণ কি আমরা বিক্ষোভ দেখাচ্ছিলাম। বিক্ষোভের নামে ট্রেন জ্বালানো হবে ভারতবর্ষে, নিম্ন মধ্যবিত্ত কিছু যুবকের মাথা খাওয়া হবে এই ভারতবর্ষে, ঘোলা জলে মাছ ধরবে কিছু রাজনীতিবিদ বিরোধিতার নামে এই ভারতবর্ষে। দেশ চুলোয় যাক, রাজনীতি যেন তেন প্রকারণে বিশৃঙ্খলা তৈরি করুন, ঘেটে দিন, অ্যানার্কি করুন। সত্যি যেন অগ্নিপথ পেরিয়ে আরো বলিষ্ঠ হওয়ার পথে এগোচ্ছে আমাদের দেশ, দগ্ধ হয়ে, ক্ষতবিক্ষত হয়ে। সামরিকভাবে আরো শক্তিশালী, আরো প্রশিক্ষণপ্রাপ্ত যুবকের কাঁধে ভর করে শানিত দুর্দমনীয় এক ভারতের যখন স্বপ্ন দেখা হচ্ছে, সেখানে কিছু অসভ্যতামি চলছে। হ্যাঁ, এটা অসভ্যতামি, যেখানে কোনো আন্দোলনের নামে ট্রেন জ্বালানো হয়। যে কেউ জ্বালাক, যে পোশাকেই জ্বালাক, যে ধর্মের হোক, বর্ণের হোক, যারাই জ্বালাক না কেন, ট্রেন যারা জ্বালাচ্ছে, যারা দেশের কথা বলছে, তারা আদপে দেশ বিরোধী কাজ করছে না কি? এবং যারা এই কচি কচি ছেলেমেয়েগুলোর মাথা খাচ্ছে, ব্রেন ওয়াশ করছে, যখন তারা চাকরিটা পাবে না, যখন 2 বছরের জন্য সেই টাকাটা গচ্ছিত অর্থ পাবে না, তখন কি তাদেরকে এইভাবে কাজে লাগানো হবে? আমরা ছবি দেখাবো এই শোতে, আমরা প্রশ্নের উত্তর দেব। জবাব চায় বাংলা শুধু নয়, জবাব চায় দেশ। যে ছেলেমেয়েগুলোর মাথা খাচ্ছে, যে বিরোধী দলনেতারা, তারা কবে এই ছেলেমেয়েগুলোর পাশে ছিলেন? তাদের মধ্যে থেকে কতজন সেনাবাহিনীতে নাম দেখাবে? যারা আজকে বিক্ষোভের নামে রাস্তায় দাঁড়িয়েছেন, তাদের মধ্যে থেকে কতজন সেনাবাহিনীতে যুক্ত হওয়ার জন্য আগে পরীক্ষা দিয়েছেন, এনডিএর পরীক্ষা দিয়েছেন, সিডিএস এর পরীক্ষা দিয়েছেন? তারা যে গণ আন্দোলন করছেন, যে সংগঠনগুলো করছে, তাদের মধ্যে থেকে কতজন উদ্বুদ্ধ করেছেন তাদের যারা সংগঠক রয়েছে যে আমি সেনাবাহিনীতে যাব, আপনারাও যান? দেওয়াল লেখার পাশাপাশি কতজনকে উদ্বুদ্ধ করা হয়েছে ভারতীয় সেনাবাহিনীতে নাম লিখিয়ে সীমান্তে দাঁড়ানোর জন্য? না, শুধু সেনাবাহিনীকে গালাগালি দেওয়া এবং ঘোলা জলে মাছ ধরার নামে সেনাবাহিনীতে যে চাকরি তৈরি হচ্ছে, সেই চাকরিটাকে কিছু করে অন্তত ঘেটে দেওয়া। কারণ শাসককে আমার পছন্দ নয়, তাই জন্য দেশকে যতটা ক্ষতি করা যায় সেই ক্ষতিটা করা হোক, আমরা সেটা হতে দেব না। প্রিয় দর্শক, আগেও বলেছি, আজও বলছি, দেশ সর্বোপরি, কোনো আপোষ নয়। এবং যারাই ট্রেন জ্বালাক না কেন, তারা দেশের হয়ে কাজ করছে না। আজ এই নিয়ে বিতর্ক হবে, কিন্তু প্রথমেই দেখে নেব প্রতিবেদন।
বিক্ষোভের নামে কেন চলছে গুন্ডাগিরি? জবাব চাইছে দেশ, জবাব চাইছে বাংলা। 14 জুন থেকে 18 জুন অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় মাত্র 4 দিনে সারা দেশ জুড়ে আগুন জ্বলছে। প্রতিবাদ, বিক্ষোভ, ট্রেনে বাসে আগুন, অবাধে সরকারি সম্পত্তি ধ্বংস, লক্ষ লক্ষ কোটি টাকার সরকারি সম্পত্তি পুড়ে ছাই। পিছিয়ে নেই বাংলাও। বিহার, উত্তরপ্রদেশ বা অন্যান্য রাজ্যের মতো এখানে ট্রেনে আগুন ধরানো হয়নি ঠিকই, কিন্তু প্রতিবাদ, বিক্ষোভ চলছেই। অথচ সরকার কিন্তু এই প্রকল্প নিয়ে যথেষ্ট আশাবাদী, আর সে কারণেই শনিবার সংরক্ষণ আরও বাড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। অগ্নিবীরদের জন্য স্বরাষ্ট্র মন্ত্রক ও প্রতিরক্ষা মন্ত্রক আলাদা করে আরও 10% করে সংরক্ষণ ঘোষণা করেছে। অবসরপ্রাপ্ত অগ্নিবীরদের চাকরির জন্য বাড়ানো হয়েছে বয়সের ঊর্ধ্বসীমাও, কিন্তু তাতেও মন গলছে না একাংশে। বিক্ষোভের নামে এই গুন্ডাগিরি, নাকি প্রকল্পটি ভালোভাবে বোঝার পরে, নাকি কিছু না বুঝেই চালানো হচ্ছে ধ্বংসলীলা? जहाँ तक युवाओं का सवाल है, मेरी यह राय है कि उनको ये स्कीम के बारे में पूरी तरह अभी तक जानकारी सही तरह से मिली नहीं है। एक बार ये समझ जाएंगे पूरे स्कीम के बारे में तो उन्हें विश्वास होगा कि यह स्कीम ना सिर्फ युवाओं के लिए बल्कि राष्ट्र और भारतीय थल सेना तीनों के लिए फ़ायदेमंद और ज़रूरी है। বিক্ষোভ না করে প্রকল্পটিকে ভালো করে বোঝা উচিত বলে মত বায়ু সেনা প্রধানের। Exactly. I think what they need to do now is to get hold of the correct information, understand the scheme in its entirety. They will themselves see the advantages and the benefits of the scheme, and I'm sure this will quell all the doubts and whatever dissatisfactions they have in their mind. তিনটি কৃষি বিলের বিরোধিতায় দেশ জুড়ে আন্দোলন এখনো ভোলেনি মানুষ। দিনের পর দিন সিংহু সীমান্ত অবরুদ্ধ করে কৃষক আন্দোলন একসময় বিদেশেরও নজর কেড়েছিল। কৃষক আন্দোলনে মদত দেওয়া নিয়ে জল ঘোলাও কিছু কম হয়নি। কেন্দ্র বিতর্কিত 3টে বিল প্রত্যাহার করে নিয়েছিল। অগ্নিপথ নিয়েও এত অশান্তির পেছনেও রাজনৈতিক মদত নিত শাসক দলের, অন্তত সেটাই অভিযোগ। যারা দেশ রক্ষা করতে সেনাবাহিনীতে যোগ দিতে চায়, কাদের উস্কানিতে তারাই এভাবে গুন্ডাগিরি চালাচ্ছে? রাজনৈতিক ফায়দা তুলতেই কি এই অগ্নিগর্ভ পরিস্থিতিকে জিইয়ে রাখা? জবাব চায় বাংলা। রিপাবলিক বাংলা। এটা অসভ্যতামি। এবং এই ট্রেন জ্বালানোটা নিয়ে যারা বলছিল যে এবার কি বলবেন, এবারও একই কথা বলবো। যারা ট্রেন জ্বালায়, যারা বাস পোড়ায়, যারা সরকারি সম্পত্তি ভাঙচুর করে, তারা অসভ্য, এবং তারা এই দেশে যাই হোক না কেন তাদেরকে শাস্তি দেওয়াটা প্রয়োজনীয়। যে কোনো আন্দোলনের নামে ট্রেন জ্বালানো অসভ্যতামি। এবং এই নিয়েই আজকের বিতর্কটা হবে। শুধু এই নিয়ে নয়, কারা এই ব্রেন ওয়াশটা করছে, কারা এই ছেলেমেয়েগুলোর মাথাটা খাচ্ছে, এবং তার পাশাপাশি আজকে যে সেনা প্রধান হোক, বায়ুসেনা প্রধান হোক, যারা বারবার একটাই আকুতি করছেন, কেন দেশের জন্য কাজ করার এই অপশনটাকে ছাড়ছেন? কেন বারবার আপনাদের নাম পুলিশ ভেরিফিকেশনে যেভাবে আপনাদের নাম উঠে আসবে, এফআইআর এ নাম উঠে আসবে, আপনাদের ছবি উঠে আসবে, দেশের জন্য এত বড় একটা সুযোগ, সেই সুযোগটা কেন ছাড়ছেন? এবং অন্যদিকে আরেকটা বড় কথা, 4 বছর পরে এদের কি হবে? এরা কি বেকার হয়ে যাবে? 4 বছর পরে যদি বিচ্ছিন্নতাবাদী সংগঠনের সাথে এরা যুক্ত হয়ে যায় তবে কি হবে? এই সমস্ত কিছুর প্রশ্ন এবং তার উত্তরগুলো নিয়ে আজ আমি এখানে বসেছি, এবং আমার সাথে যারা থাকবেন আজ তাদেরও প্রশ্ন করব, তাদেরও উত্তর দিতে হবে। কারণ কি, আজ শুধুমাত্র দেশের কথা হবে, দশের কথা হবে। যারা এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে, আলাপ করিয়ে দিয়ে রয়েছেন বিজেপি মুখপাত্র সন্ময় বন্দ্যোপাধ্যায়, রয়েছেন বিজেপি মুখপাত্র সজল ঘোষ, রয়েছেন তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী, রয়েছেন কোহিনুর মজুমদার কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন, বাম ছাত্রনেতা শুভজিৎ সরকার রয়েছেন চন্দন ঘোষ চৌধুরী কংগ্রেস মুখপাত্র, এবং অবশ্যই দেশের জন্য দীর্ঘদিন কাজ করেছেন, একটা সময় খুব কাছ থেকে দেশের যেভাবে সার্ভিসগুলো হয় এবং ইমার্জেন্সি, তার পাশাপাশি যেভাবে একের পর এক আন্দোলনের নামে বিশৃঙ্খলা তৈরি হয়েছে, অ্যানার্কি তৈরি হয়েছে, সেটা খুব কাছ থেকে দেখেছেন কর্নেল সব্যসাচী বাগচি, ভেটেরান, আমাদের সঙ্গে রয়েছেন। আমি প্রথমেই সন্ময়বাবুর কাছে যাব, কিন্তু সন্ময়বাবু
যাওয়ার আগে আমি একবার অনুরোধ করব যারা রাজনৈতিক প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, তাদের যে তরজা, সেই তরজার মধ্যে আমি কর্নেল সব্যসাচী বাগচিকে ঢোকাবো না। কিন্তু কর্নেল সব্যসাচী বাগচি, আপনার কাছে আমি প্রথমে একটু অল্প করে জেনে নিতে চাই যে এই অসভ্যতামি যেটা চলছে, এবং এটা তো প্রথম নয় যে কথাটা বলা হচ্ছে, ভাড়াটে গুন্ডা শুনেছি, ভাড়াটে সেনাবাহিনী, যেটা বলা হচ্ছে ঠিকা শ্রমিক শুনেছি, ঠিকা সেনাবাহিনী। এই যে গোটা ন্যারেটিভটা যেটা চালু হয়েছে, কই এটা তো রাশিয়ার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি না, কই এটা তো আমরা ইসরায়েলের ক্ষেত্রে দেখতে পাচ্ছি না, সুইজারল্যান্ডের ক্ষেত্রে দেখতে পাচ্ছি না, এমনকি পাকিস্তানেও এই জিনিস আছে। অত্যন্ত জনপ্রিয় একটি কোর্স চালু হয়েছিল, সেটি পরবর্তীকালে বন্ধ করে দেওয়া হয়েছে। কই যে 15-16টা দেশ, কর্নেল বাগচি, তাদের ক্ষেত্রে তো এটা হচ্ছে না? না তাদের দেশে একটু গণতন্ত্রটা কম, আমাদের দেশে বেশি? না তাদের দেশে বিরোধীরা নেই, সব ভ্যানিশ দুষ্টু লোকের মতন? কি বলবেন? দেখুন, গতকাল যখন ডিসকাশন চলছিল তখন আমি একটা কথা বলেছিলাম, সেটা হচ্ছে যে আমাদের যে প্রতিরক্ষা খাতে খরচা, আমাদের থেকে 4 গুণ খরচা বেশি করে চায়না, আমাদের থেকে 10 গুণ বেশি খরচা করে প্রতিরক্ষা খাতে ইউএসএ। আজকে এই মুহূর্তে ভারতবর্ষের সত্যিকারের যে থ্রেট অ্যানালিসিস যদি করি, তাহলে পাকিস্তান যেরকম শত্রু ছিল সেরকম আছে, তারা অ্যাটাক করেছে, বারবার হেরে গেছে, তা সত্ত্বেও তাদের শিক্ষা হয় না, তারা আগামী দিনেও অ্যাটাক করবে, এবং তাদের কন্টেনশন শুধুমাত্র কাশ্মীর, কাশ্মীর অ্যান্ড কাশ্মীর, যেটা ভারতবর্ষের একটা ইন্টিগ্রাল পার্ট অফ ইন্ডিয়া ফ্রম এনি পয়েন্ট অফ ভিউ। এখন যেটা বলবার সেটা হচ্ছে কি, যে যখন এইরকম একটা প্রতিরক্ষা খাতে খরচার একটা কনস্ট্রেন্টস আছে, অ্যাকচুয়ালি যে কোনো সরকারেরই হোক কনস্ট্যান্ট সবসময় থাকে, আমাদেরও আছে, তো সেই সময় একটা লার্জ আর্ম ফোর্সেস, স্ট্যান্ডিং আর্ম ফোর্সেস রাখতে গেলে পর দুটো জিনিস খেয়াল রাখতে হয়। তার আর্ম ফোর্সেসের পার্সোনেল, তাদেরকে স্যালারি দিতে হবে, তাদের অন্যান্য পেনশন ইত্যাদি ইত্যাদি দিতে হবে, আর আর্ম ফোর্সের জন্য আর্মামেন্ট, অর্থাৎ মডার্নাইজ করতে গেলে আজকে সাইবার ওয়ারফেয়ার যেখানে হতে যাচ্ছে, স্পেস ওয়ারফেয়ার যেখানে হতে যাচ্ছে, নিউক্লিয়ার ওয়ারফেয়ারের ধমকি বারবার আমরা রাশিয়া এবং চীনের কাছ থেকে পাচ্ছি, সেটাও হয়তো যদি হতে যাচ্ছে, তাহলে আমাদের মডার্ন ইকুইপমেন্ট ইত্যাদি কিনতে হয়। তো সেই পুরো মেশিনারিটাকে, দেশ রক্ষার জন্য মেশিনারি যেটা আছে সেটাকে মডার্নাইজ করতে গেলে পর এইটার একটা ব্যালেন্স করতে হয়। অর্থাৎ মডার্নাইজেশন ইকুইপমেন্টের যেরকম ব্যালেন্স করতে হবে, পৃথিবীতে আজ যত মডার্নাইজেশন চলছে সেই ক্ষেত্রে আমাদের আর্ম ফোর্সেসকে, আর্মি, নেভি, এয়ারফোর্সকে সেইভাবে তুলতে হবে, এবং ব্যালেন্স করতে হবে জনসংখ্যার দিক থেকে বা সোলজারের দিক থেকে। এখন এই সোলজারের দিক থেকে দেখতে গেলে তখন আমাদের একটা জিনিস এসে দাঁড়ায়, সেটা হচ্ছে সোলজার শুড বি অ্যাজ ইয়াং অ্যাজ পসিবল। সেই জন্যে সোলজারদেরকে সাধারণ ক্ষেত্রে আমরা সিপাহি থেকে আর এনসিও অবধি আমরা কালার সার্ভিস এবং রিজার্ভ সার্ভিস করে আর সেটাকে মেটাই। এই আর্মিকে, নেভিকে, এয়ারফোর্সকে ইয়াং রাখার জন্যে এই অগ্নিপথ স্কিমটা তৈরি হয়েছে। প্রায় 1.5 বছর ধরে এই অগ্নিপথ স্কিমটা তৈরি করা হয়েছে, এবং এটা এমন সুন্দরভাবে করা হয়েছে যে একটা ফ্রেশ 12 ক্লাস পাস করা একটা ছেলে বা মেয়ে, তারা একদম নভিস ইন এভরি সেন্স, তারা এই অগ্নিপথে জয়েন করবে ফর দ্য টাইম বিং, 4 বছরের জন্য, ফর দ্য টাইম বিং। এটা পরবর্তীকালে আমি ঠিক এই জায়গাতে কর্নেল বাগচি, আমি ঠিক এই জায়গাতেই আপনার কাছে আসছি। কর্নেল বাগচি, মার্জনা করবেন, আমি আপনার কাছে আসছি। হ্যাঁ বলুন প্লিজ বলুন। ওকে, আমি যেটা বলতে চাচ্ছি, আজকে যেখানে জবলেসের ক্রাইসিস হচ্ছে, আর 2 দিন আগে একটা এনএসএ রিপোর্টও যেটা বেরিয়েছে, তাতে দেখা যাচ্ছে যে 4.2% মানে হয়েছে, যেটা আগে ছিল আর 6.1%। অর্থাৎ জব জোগাড় করে দেওয়ার যে চেষ্টাটা চলছে এরকম একটা অবস্থাতে, যাতে করে আগামী দিনে অনেক বেশি বেশি করে, প্রথম বছরে 40,000 আর্মিতে নেবে, 3,000 নেবে এয়ারফোর্সে, 3,000 নেবে নেভিতে। এই যে 46,000 নিয়ে, আর এই 46,000 আগামী 4 বছর চাকরি পাবে, এটা কারোর পছন্দ হচ্ছে না। 11 লক্ষেরও আমি ঠিক এই জায়গাতেই, যখন 4 বছর তাদের পছন্দ হচ্ছে না। কর্নেল বাগচি, এটা খুব ভ্যালিড একটা প্রশ্ন বললেন। অরূপ চক্রবর্তী আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন, এবং চন্দনবাবুও রয়েছেন, দুজনেই বিরোধী দলের তরফ থেকে রয়েছেন, বিজেপি বিরোধী আন্দোলনের বিভিন্ন সময় টেলিভিশনে মুখ হিসাবে তারা রয়েছেন। অরূপবাবু, সমস্যাটা কোথায়?
কেন পছন্দ হচ্ছে না আপনাদের? এবং তার থেকেও বড় কথা হচ্ছে, আপনার আমার বাড়ির ছেলে তারাও যদি এই প্র্যাকটিসটা, আমি বলছি না সে হয়তো সেনাবাহিনীর অংশ হবে, অবশ্যই তাদের মধ্যে থেকে একটা সংখ্যা অবশ্যই সেনাবাহিনীতে থাকবে, অ্যাকর্ডিং টু মেরিট থাকবে, তার পাশাপাশি বলছে যে রিটায়ারমেন্টের না হলেও যখন ছেড়ে দেওয়া হবে তারপরে সিএপিএফে, আসাম পুলিশে, এবং তার থেকেও বড় কথা হচ্ছে বিভিন্ন সিকিউরিটি এজেন্সি। আর অরূপবাবু, আমার আপনার যদি কম বয়সে এই যে আর্মির যে কারণে আমরা সৈনিক স্কুলে বাচ্চাদেরকে ভর্তি করার কথা বলি, ওই আর্মির যে ফাউন্ডেশনটা সেটা যদি হতো, সেটা ক্ষতিটা কি? না ময়ূক, আমার প্রথমেই মনে হয় যে তুমি যে কথাটা বলে, প্রথমত কর্নেল বাগচিকে আমি দীর্ঘদিন চিনি, বাগচিদা নিজেও দীর্ঘদিন আমাদের সাথে একসাথে লড়াই করেছি, এখন হয়তো অন্য জায়গায় রয়েছি, কিন্তু বাগচিদার মানে দীর্ঘদিন ধরে যে জায়গায় কাজ করেছেন তা সেই অন্য জায়গায় নেই, আপনি কোথাও নেই। না আমি সেটা বলছি না, আপনি আপনার জায়গা থেকে যে জায়গায় আপনি দীর্ঘদিন ধরে কাজ করেছেন, দেশকে সেবা করেছেন, আপনি আপনার জায়গা থেকে আপনার একটা ভিউজ বলেছেন। কিন্তু আজকে দেখুন, আমার বেসিক কয়েকটা প্রশ্ন, অর্থনীতি সম্পর্কিত প্রশ্ন। আজকে ধরুন যারা জনপ্রতিনিধি হয়, এমএলএ বা এমপি, তারা যদি একটা টার্ম কমপ্লিট করে 5 বছর, তাহলে সে আজীবন পেনশন পায়। আর একটা ছেলেকে আপনি 4 বছরের জন্য দেশের সেবায় লাগাচ্ছেন, যেই ছেলেটা নিজের জীবন বিপন্ন করে শত্রুর বুলেটের সামনে দাঁড়িয়ে আমার দেশকে রক্ষা করবে, 4 বছর পর সে আর সারা জীবন পেনশন পাবে না। কোন জায়গায় কেন দাঁড় করাতে? আপনারা আন্দোলন কেন করছেন না? একটু বলতে দিন। আমি আপনাকে কাইন্ডলি বলার সুযোগ দেন। আমি জানি, বলুন আরো, আপনি অ্যাডিশন করছি যে আপনারা আন্দোলন কেন করছেন না যে এমপি এমএলএদের যে রিটায়ারমেন্টের পরে ব্যাপক সুবিধা হয় সেগুলো বন্ধ করে দেওয়া হোক, সেগুলো সেনাবাহিনীতে দিয়ে দেওয়া হোক। একটু বলতে দিন, প্লিজ বলুন। সেনাবাহিনীতে দেওয়া হোক। আজকে এই জায়গায় দাঁড়িয়ে যখন গত প্রতি বছর রিক্রুটমেন্ট হয় অন অ্যান অ্যাভারেজ 65,000, আজকে কারা বলছে রিক্রুটমেন্টের কথা? যখন ভারতবর্ষের মানুষ দেখেছিল আমরা বছরে 2 কোটি বেকারের চাকরি দেবো বলে এখন 10 লাখে এসে দাঁড় করাতে হয়েছে। তার মধ্যে কি চাকরি? এই ধরনের টেম্পোরারি ক্র্যাশ কোর্স। আসলে এমন জায়গায় এটা ইমপ্লিমেন্ট হচ্ছে, ভারতবর্ষের বুকে মোদিজি দেশের মানুষের জন্য কথা বলেন, অর্থনীতিবিদদের জন্য অর্থনীতির জন্য কথা বলতে গেছিলেন, নোটবন্দি অর্থনীতিবিদরা বুঝতে পারেনি, ব্যবসায়ীদের জন্য কথা বলতে গেছিলেন, জিএসটি ব্যবসায়ীরা বুঝতে পারেননি, কৃষকরা কৃষি বিল বুঝতে পারেনি, ব্যাংক কর্মীরা এফআরডিআই বুঝতে পারেনি, শিক্ষকরা ন্যাশনাল এডুকেশন পলিসি বুঝতে পারেনি। আর আজকে দেশের যুব সমাজ অগ্নিবীর বুঝতে পারছে না, মোদিজি যাদের জন্যই নাকি কাজ করেন তারা রাস্তায় নেমে বিক্ষোভ করছেন। আসলে গোটা পলিসিটাই গোলমেলে। দাঁড়িয়ে দেশের সেনাবাহিনীর স্বার্থকে যারা বিঘ্নিত করছে, আজকে স্বাভাবিকভাবেই দেশের যুব সমাজ পথে নেমেছে এবং বিজেপি শাসিত একদম আপনার কাছে আসছি। কোহিনুরও আমাদের সাথে যুক্ত হয়ে গেছে, কোহিনুরও আসবে এই বিতর্কে, কিন্তু এই মুহূর্তে সন্ময়বাবু এবং সজলবাবু রয়েছে। সন্ময়বাবু, আপনি নিজে কমিউনিকেশনের একজন মানুষ, আপনি নিজে দীর্ঘদিন ধরে কমিউনিকেশনের সাথে যুক্ত আছেন। কমিউনিকেশন বা গণজ্ঞাপন যেটাকে বলা হয়, মাস কমিউনিকেশন, সেখানে আমরা একটা কথা বলি, আমি যে কথাটা আপনাকে বলছি সেটা যদি আপনি না বুঝতে পারেন, সেটার কোনো কমিউনিকেশনের মাধ্যম নেই। কোথাও গিয়ে কি একটা ম্যাসিভ কমিউনিকেশনের প্রবলেম হচ্ছে। সরকার সব কিছু ভালো করার চেষ্টা করছে, প্রধানমন্ত্রী ভালো করার চেষ্টা করছে, কিন্তু গ্রাউন্ড লেভেলে কিচ্ছু নেই। কৃষি বিল থেকে শুরু করে সমস্ত জায়গাতে এরকম ভাবে ধাক্কা খাওয়া হচ্ছে। যদিও কৃষি বিল নিয়ে প্রধানমন্ত্রী বলেছিলেন যে এই জিনিসটা আমরা ফিরিয়ে নিচ্ছি, প্রত্যাহার করছি, কিন্তু এর থেকে ভালো জিনিস হতে পারতো না আমাদের দেশে। আপনাদের ব্যর্থতা, মুখপাত্রদের ব্যর্থতা না। ময়ূক, একটা কথা পরিষ্কার হয়ে বলি, ব্যাপারটা হচ্ছে যে 2024 যত কাছে আসছে, অপোজিশনের কিন্তু অপোজিশন একটু খাবি খাচ্ছে নিজেদের মধ্যেই, যে পরিস্থিতির এমন একটা জায়গা রয়েছে অ্যাট এনি কস্ট কোনো একটা জায়গা আমাদের ভেসে থাকতে পারে। এই ভেসে থাকতে গিয়ে অল্প বয়স্ক ছেলে মেয়েগুলোকে ভুল বুঝিয়ে কিছু কিছু জায়গায় রাস্তায় নামিয়ে দিচ্ছেন না। আমি ওই তোমাকে একটা খুব পরিষ্কার কথা বলি যে উইদিন নাম্বার অফ ডেজ কিন্তু এটা মিলিয়ে যাবে। কেন মিলিয়ে যাবে আমি একটা কথা বলি। মূল কথা হচ্ছে যেদিন অ্যানাউন্সমেন্ট হচ্ছে তারপরের দিন থেকে ট্রেন চলতে শুরু করলো, মানে তারপরের দিন থেকে বাস চলতে শুরু করলো। অর্থাৎ যে ছেলে মেয়েগুলো পুরো প্রজেক্টটা বুঝলোই না, তাদের রাস্তায় নামিয়ে দেওয়া হলো, এবং এই রাস্তায় নামিয়ে দিতে গিয়ে বেসিক ফ্যাক্টটা অস্বীকার করা হলো যে 46,000 ছেলে মেয়েকে এই ট্রেনিং কোর্সের মধ্যে নিয়ে আসা হচ্ছে, তার মধ্যে তুমি জানো ইতিমধ্যে যে 25%কে ডিরেক্ট মিলিটারি 4 বছর বাদে অ্যাবজর্ব করে দেবে। ইতিমধ্যে অ্যানাউন্স 10% হোম মিনিস্ট্রি থেকে অ্যাবজর্ব করা হবে, সিআরপিএফ এবং আসাম রাইফেলসে 10% ডিফেন্স মিনিস্ট্রি থেকে অ্যাবজর্ব করা হবে। আসাম সরকার ইতিমধ্যে অ্যানাউন্স করেছে যে যারা আসামের নাগরিক তারা প্রত্যেকে, যারা এই কোর্সের মধ্যে দিয়ে যাবে, বেরিয়ে আসবে অগ্নিবীর হয়ে, তাদের প্রত্যেককে আসাম পুলিশে নিয়ে নেবে। সেটা পশ্চিমবঙ্গ পুলিশও নিয়ে নিতে পারে যে কোনো সময়, সেটা পশ্চিমবঙ্গ সরকারের ব্যাপার। আমরা বাঙালি হিসেবে এই জিনিসটা তো বলতেই পারি। আরো কয়েকটা তথ্য দিই। উত্তরপ্রদেশ পুলিশ ইতিমধ্যে তার পুলিশ এবং অ্যালার্ট ফোর্সে এদের নেবে বলে ডিক্লেয়ার করে দিয়েছে। উত্তরাখণ্ডের ধামি সরকার ইতিমধ্যে ডিজাস্টার ম্যানেজমেন্ট, 4 ধাম যাত্রা এবং পুলিশ, এই 3টে ক্ষেত্রে তাদের অ্যাবজর্ব করবে বলে জানিয়েছেন। হরিয়ানা সরকার ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন অল পাবলিক সেক্টর আন্ডারটেকিংকে ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে যে তারা
তাদের এখানে অ্যাবজর্ব করবে এদের। আলটিমেটলি দিনের শেষে যে 32 থেকে 34 হাজারের মধ্যে ফিগারটা যে লেফট ওভার 4 বছর বাদে বেরিয়ে আসবে 2000, মানে আমি বলছি 21 বছর বা 23 বছর বয়সে, সেই ছেলেমেয়েগুলো তো অধিকাংশই অ্যাবজর্ব হয়ে যাওয়ার জায়গা। তাহলে প্রবলেমটা কোথায় সন্ময় দা? সেই জায়গাতেই বোঝার চেষ্টা করছি অরূপদাদের প্রবলেমটা কোথায়। মানে রাজনীতি করবার জন্যই রাজনীতি। অরূপদাদের প্রবলেমটা 2024 বেশে করুন। বেসিক সমস্যা হচ্ছে বড় একটা কথা বলছেন 2024-এ যাতে ভেসে থাকতে পারেন তাই জন্য এরকম ভাবে রাজনীতি করছেন। এক্স্যাক্টলি 2024-এর লক্ষ্যেই এই বিলটাকে আনা হয়েছে, কিন্তু বেসিক সমস্যাটা অন্য জায়গায়। মূল ইস্যুটা হচ্ছে এটা আর্মির কাজ কিন্তু একটা গ্রুপ ডি ক্লার্কশিপের চাকরি নয়, এটা বুঝতে হবে। একটা আর্মির ফোর্সে যে জয়েন করবে তার একটা সুনির্দিষ্ট ট্রেনিং প্রসিডিওরের মধ্যে দিয়ে যেতে হয়, তারপর সে একটা পার্টিকুলার জায়গায় জয়েন করে, সেখানে তার আরেক রাউন্ডের ট্রেনিং হয়, একটা দীর্ঘমেয়াদী প্রসেস। আজকে এই জায়গায় দাঁড়িয়ে যারা দেশের সীমান্ত স্বার্থ সুরক্ষা নিয়ে যারা এখানে ছিনিমিনি করছে, আজকে কে বলতে পারে আমাদের যারা শত্রু রাষ্ট্র আছে তাদের ইন্টেলিজেন্স নেটওয়ার্ক আজকে এই অগ্নিবীরের মাধ্যমে ঢুকিয়ে দেওয়া চেষ্টা এর আগে হয়নি, এর আগে হয়নি, কিন্তু আজকে বুবি ট্র্যাপ, হানি ট্র্যাপ এগুলো কি প্রথম হচ্ছে? ময়ূক আমার খুব মানে আমার বক্তব্য পরিষ্কার ভাবে বলছি ময়ূক, এটা মানে এইটা অগ্নিবীররা এলেই কেন এই ধরনের এরকম এই ধরনের এটাকে বলা হয় আর্মির ভাষায় বলা হয় ট্রোজান হর্স। আমি বলে দিচ্ছি মানে যেভাবে তৃণমূলে বিজেপির আছে বা বিজেপিতে তৃণমূলের আছে বলে আপনারা মাঝে মধ্যে বলেন। আচ্ছা সবাইকে 30 সেকেন্ড করে দিই। আমি অরূপদা আপনি বলুন, তারপর সন্ময় বাবু, সজল বাবু। আমার এখানে মনে পড়ছে 2000 তখন মনমোহন সিং এর সরকার, মোহন ভাগবত বলেছিলেন আমাদের আরএসএস এর ক্যাডাররা যদি দেশে যুদ্ধ লাগে আমরা 4 ঘন্টা নোটিসে যুদ্ধে যেতে প্রস্তুত। আমি জানি না এটা আরএসএস এর রিহ্যাবিলিটেশন প্রজেক্ট কিনা, যে আজকে এইটাকে আড়াল করে রেখে আগামী দিন যে রাজ্যগুলোতে নির্বাচনের মাধ্যমে দখল করতে পারছে না সেখানে নির্বাচনের সময় কেন্দ্রীয় বাহিনী হিসাবে এদেরকে আরএসএস বিজেপির এজেন্ডা চরিতার্থ করার জন্য ডিপ্লয় করা হবে কিনা। এক, দ্বিতীয়ত যারা দেশের সীমান্ত স্বার্থ নিয়ে ছিনিমিনি খেলছে, যারা দেশের সুরক্ষা নিয়ে ছিনিমিনি খেলছে, আজকে তারা নিজেদের দেশপ্রেমিক বলে অ্যানাউন্স করছে। ভারতবর্ষের বুকে এর থেকে নিকৃষ্ট, এর থেকে লজ্জাজনক। সন্ময় বাবু 30 সেকেন্ড, তারপর অন্য বক্তাদের কাছে যাবো। 30 সেকেন্ড সন্ময় বাবু। অরূপরা দেশপ্রেমিক সাজার চেষ্টা করছে তো, অথচ কাঁটা তার দিতে গেলে তাদের বড্ড অসুবিধে, সেইখানে তাদের দেশপ্রেম ওই মাটির মধ্যে ঢুকে যাচ্ছে। আমি মূল যে কথাটা বলছি, এত আন্দোলন খেলা, সিভিক পুলিশ 1,39,000 এই রাজ্যে, তাদের পেনশনের কথা তো অরূপ দ্বারা চিৎকার করে বলেন না যে এদেরও পেনশন দরকার, এরাও মানুষ, এরা জীবন বিপন্ন করে আজকে 9,000 টাকা উইদাউট এনি অ্যাপয়েন্টমেন্ট লেটার তারা চাকরি করে যাচ্ছে। আপনি পেনশনের জন্য সেন্ট্রাল গভর্নমেন্টকে অ্যাপ্লাই করুন। আপনার লজিক অনুযায়ী অরূপ একটু বলি আপনার লজিক অনুযায়ী তুমি তো সময় বলবে, আপনি অ্যাপ্লাই করুন। না আমি বেশি কথা বলবো না, আমি শুধু একটা কথা আমার এখানে দাঁড়িয়ে মনে হচ্ছিল, যেখানে 48 লক্ষ টাকার একটা ইন্স্যুরেন্স পর্যন্ত এই ছেলে মেয়েগুলোর 4 বছরের জন্য থাকছে, এটা কম কথা। হাতে প্রায় 24-25 লক্ষ টাকা যদি সেভ করে সমস্ত না, তাহলে সেই জায়গাতেই সন্ময় বাবু বলার চেষ্টা করছি যদি মারা যায় এটা তো সিকিউরিটি, মানে মরতে হবে না, এগুলো নিয়ে আলোচনা করছি না। মরতে হবে কেন? মরতে হবে আবার 2024 এর আগে একটা পুনর্বাসন হবে। আপনি বলছেন মরতে হবে, মানে 2024 এর আগে আরেকটা পুনর্বাসন গল্পটা বানিয়ে দিচ্ছ। আরে আপনারা তো করছেন, আপনি বলছেন সরকার দিচ্ছে, আপনি বলছেন যে আপনি বলছেন, আরে এটা তো ডিক্লেয়ার্ড গভর্নমেন্ট পলিসি। আরে সেটাই তো বলছি, মরতে ইনসিস্ট করছেন। তোমরা সিভিক পুলিশ আপনি দেশের যুবক, তোমরা সিভিক পুলিশ তো আপনি অপোজ করেছেন, আপনি তো অপোজ করেছেন, আপনি তো একই লজিকে তাহলে এটাকে কি করে রদ করছেন? তখন মনে পড়ে না যে এদের পেনশন দরকার? আপনি নিজে যদি ওটাকে অপোজ করেন তাহলে কোন লজিকে এটাকে সাপোর্ট করছেন? আপনি নিজে স্ট্যান্ডে বিচারিতা করছেন, আপনি নিজের স্ট্যান্ডে বিচারিতা করছেন। 21 বছর বয়সে একটা ছেলে বেরিয়ে আসছে, একটা সে 25 বছরে বেকার হচ্ছে, তাকে রাষ্ট্র 25 বছরে বেকার করছে। তোমরা 26-27 বছর বয়সে তাকে রাষ্ট্র 25 বছরে বেকার করছে, তাকে রাষ্ট্র 25 বছরে আচ্ছা বেশ আমি দুজনকে প্লিজ থামাচ্ছি। আমি সজল ঘোষের কাছে যাব। সজল ঘোষ এবং কোহিনূর আপনারা ডিবেটে আসুন। সজল ঘোষ, সত্যিই কি বেকার করার চেষ্টা হচ্ছে 2 বছর বা 4 বছর এই যে কাজ করছে? আমি প্রথমে একটু বলবো, দয়া করে ইন্টারাপশন করবেন না, আর একটু বেশি সময় দেবেন না। বলুন। প্রথম কথা হচ্ছে এটাকে চাকরি বলা হচ্ছে, এটা কিন্তু আসলে কোনোভাবেই চাকরি নয়। আমরা এনসিসি দেখেছি, এনসিসিতেও স্টাইপেন্ড পাওয়া যায়। আপনারা 100 দিনের কাজ হয়, সেটাকে চাকরি বলা উচিত নয়, ওটা একটা মানুষকে একটু রুটি রোজগারের ব্যবস্থা। এটা 4 বছরের প্রজেক্ট, 4 বছরে সে লাখ 20 টাকা রোজগার করবে বিভিন্নভাবে। ইন্স্যুরেন্স মানে তাকে মরতে পাঠানো নয়। গভর্নমেন্ট পিএফ দেয়, ইএসআই দেয়, ইএসআইতে তার চিকিৎসা ব্যবস্থা হয়, তার মানে সে রোগে ভুগুক, এটা গভর্নমেন্টের লক্ষ্য নয়। কিন্তু সজল দা, আমি আপনাকে জিজ্ঞেস করছি, আপনার কাছেই আছি, আপনার কি মনে হয় এই যে সেনাবাহিনীতে যাওয়ার মানে হচ্ছে মরতে পাঠানো, এই যে সাইকোলজিটা তৈরি করছে রাজনৈতিক দলগুলো? এটাই বলছি, শুনুন। প্রথম কথা হচ্ছে এমন বলছে যেন এদেরকে নিয়ে গিয়ে এক্ষুনি কারগিলে নামিয়ে দেওয়া হবে।
আরে এটা হতে পারে না। ইন্ডিয়ান আর্মির আজকে যে স্ট্যান্ডার্ডে নিয়ে গিয়েছে ভারতবর্ষের সামরিক ব্যবস্থাকে, তাকে এক্ষুনি এগুলোকে নিয়ে যাওয়া হবে না। আর এর পরেই এরা বেকার হয়ে যাবে, এই জ্ঞানটা, এই কথাটা কোন জায়গা থেকে অরূপ দ্বারা পেলেন? আপনাদের 17 বছরে একটা ছেলে চাকরি করার সুযোগ পাবে, এই যেটা ভারতবর্ষে আগে কখনো ছিল না। 21 বছরের পর সে যে আবার কোথাও অ্যাপ্লাই করতে পারবে না, মিলিটারি বা অন্য কোথাও, এই কথাটাও কোথাও এখনো বলা হয়নি। আজকে একটা ছেলে 4 বছর সে ট্রেন্ড হলো, তার থেকে 25% ডাইরেক্ট অ্যাবজর্বেশন হবে। এই যে সুযোগটা, আপনি বলুন তো, ভারতবর্ষে যত লোক অ্যাপ্লাই করে তত লোক কি সঙ্গে সঙ্গে চাকরি পায় নাকি? তার 25% চাকরি পায় না। বরঞ্চ এখানে যত লোক ঢুকতে পারবে, এবং ঢোকাটা খুব একটা কঠিন নয়, সেখান থেকে তারা কিন্তু 25% সহজে অ্যাবজর্বড হবে। তারপর কোথাও বলেছে মার্চেন্ট নেভিতে নেওয়া হবে, কোথাও বলেছে মিনিস্ট্রি অফ স্পোর্টস থেকে বলেছে তাদেরকে নেওয়া হবে, এবং কেউ অনেক সরকার তাদের পুলিশে তাদের অ্যাবজর্ব করে নেবে বলেছে। আপনি প্রশ্ন রাখতে চাই এখানে না সজলবাবু, প্রশ্নটা সেটা না, তার থেকেও বড় কথা সজলবাবু, একদম আমি কোহিনূরের কাছে এই জায়গাটাই যাব। সজলবাবু, তার থেকেও বড় কথা হচ্ছে যে এতগুলো অপশন, বাবা চাকরি দিচ্ছি, তার পাশাপাশি কি কি অপশন আছে, কি কি ভাতা আছে, তুমি সকালবেলা গাড়ি পাবে কিনা, গাড়ি করে তোমাকে ঠিক কটায় নিয়ে আসবে, আচ্ছা রাত্রির বেলা 5 মিনিট যদি তোমার ওভার টাইম বেশি হয় তাহলে তুমি মাইনে পাবে কিনা বাড়তি, আচ্ছা তুমি টিফিন টাইমে টিফিন খেতে পারবে কিনা, সরকার থেকে তোমাকে টিফিন দেবে কিনা, অফিস টাইমে তোমাকে অফিসে আলাদা করে কোনো কেক দেওয়া হবে কিনা, কোল্ড ড্রিঙ্ক দেওয়া হবে কিনা, কটা ছুটি পাবে তুমি, আচ্ছা পায়ে ব্যথা হলে তুমি কি একটা বাড়তি ছুটি পাবে কিনা, সিক লিভের মধ্যে সেটা ধরা হবে কিনা, এত কিছু করে কি কোনো দেশের কোনো সেনাবাহিনীতে চাকরি মেলে বা চাকরি পাওয়া যায়? বলা হয় যে সেনাবাহিনী হচ্ছে সবচেয়ে ডিসিপ্লিন এবং গণতান্ত্রিকতা কম থাকে। তার কারণ হচ্ছে এটা একটা ডিসিপ্লিন রেজিমেন্টেড ফোর্স। সেখানে যদি গণতান্ত্রিকতা বেশি চলে আসে, আজকে যদি একদম গ্রাউন্ড লেভেলের যিনি রয়েছেন তিনি যদি বলেন যে না, সেনাধ্যক্ষ যে কথাটা বলছেন সেটা পুরোপুরি ভুল, বা আমার সেনাপতি যে কথাটা বলছেন সেই কথা অনুসারে আমি চলবো না, তবে কি কোহিনূর কোনো দেশের কোনো সেনাবাহিনী চলতে পারে? রাশিয়াতে চলতে পেরেছে, ইসরায়েলে চলতে পেরেছে, আমেরিকায় চলতে পেরেছে, সুইজারল্যান্ডে চলতে পেরেছে। কোহিনূর, তোমার পাশে যে দেশ, তোমার আমার পাশের যে দেশ, সেখানে একটা পাকিস্তান রয়েছে, সেখানে একটা চায়না রয়েছে, সেখানে নেপাল রয়েছে, ভুটান রয়েছে, সেই দেশের একটা শর্ট টার্ম সার্ভিসের কথা বলা হচ্ছে কোহিনূর, তাও ম্যান্ডেটরি নয়, কি বলবে? আচ্ছা, আমি প্রথমেই বলি যে তুমি এতগুলো কথা বললে ময়ূক, তার মধ্যে সেটা সবথেকে গুরুত্বপূর্ণ কথা যে এই যে এশিয়ার যে তৃতীয় থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি যাদের বলা হয়, মানে যারা বিশ্বযুদ্ধে দুটো ব্লকেই পার্টিসিপেট করেনি এবং যারা ইংরেজ শাসন থেকে বেরিয়ে এসছে, এর মধ্যে ভারত আছে, বাংলাদেশ আছে, পাকিস্তান আছে, আরও অন্যান্যরা আছে। এর মধ্যে একমাত্র ভারতবর্ষ, যদি আমি ওই ইমার্জেন্সি পিরিয়ডটাও একটু যদি বাদ দিই, ঐতিহাসিকভাবে যে গণতন্ত্রটাকে অটুট রাখতে পেরেছে এবং তার নিশ্চয়ই কিছু নীতি নির্দেশ ফলো করতে পেরেছে, অনেক সাংবিধানিক নিয়ম নির্দেশ আছে তার জন্য। এবং যে কনস্ক্রিপশনের যে আইনের কথা আমি আস্তে আস্তে শুনছিলাম, এবং নির্দ্বিধায় আমি বলতে পারি যে কোনো বিজেপি মুখপাত্র বিজেপিকে যেভাবে ডিফেন্স করে তার থেকে ময়ূক অনেক বেশি ভালো ডিফেন্স করে আমার লাগলো। কারণ একটা সেরকম মনে হলো যে বিরোধীরা হঠাৎ করে এসে কংসমামার মতো রাক্ষস পাঠিয়ে দিচ্ছে মোদী সরকারের ছোট্ট কৃষ্ণকে। আমাকে শেষ করতে দিতে হবে, আমি অবশ্যই তোমাকে শেষ করতে দিচ্ছি, বাকি আরো সময় দিচ্ছি। কোহিনূর, সাধারণ মানুষ, বাংলার মানুষ যাতে সমস্যায় না পড়ে, বাংলার মানুষ যাতে কনফিউজ না হয়ে যায়। কনস্ক্রিপশন তুমি বলছো, কনস্ক্রিপশন মানে তো কম্পালসারি, বাধ্যতামূলক। আমাদের দেশে কনস্ক্রিপশন কোথায় হয়েছে? একদমই হয়নি। তাহলে এই জিনিসটা আগে তুমি বলো। আমাদের দেশে তো কনস্ক্রিপশন হয়নি। আমাদের দেশে বরং অনেক রাষ্ট্রনেতারা একটা সময় চেয়েছিলেন যে কনস্ক্রিপশন হবে বাধ্যতামূলক 2 বছর আমাদের দেশে হোক, সেটা তো হয়নি। আমি মোটামুটি তোমার ওপেনিং যে স্পিচ ছিল, সেই ওপেনিং স্পিচটার প্রায় অন্তত তুমি গোটা 10-12টা দেশের নাম বলেছো, 15টা প্রবাবলি, যাদের কনস্ক্রিপশন আছে এবং কি খারাপ আছে এই গোছের মন্তব্য। আমি সেই সূত্রেই উত্তরটা দিলাম। এমন একটা ব্যাপার হচ্ছে এখানে প্লেস করার চেষ্টা হচ্ছে যে ভাই কৃষ্ণের মতো একটা দুগ্ধপোষ্য শিশু, একদম বাচ্চা ছেলে, তাকে রাক্ষসরা এসে বিরোধীরা মতো আক্রমণ করতে শুরু করছে। দেশে একটা গোয়েন্দা দপ্তর আছে, দেশের গোয়েন্দারা অত্যন্ত স্ট্রং, আমি বিশ্বাস করি নিশ্চিতভাবে স্ট্রং। তারা আজ পর্যন্ত কোন বিরোধী দল কে করছে, কোন তৃণমূল করছে ইত্যাদি ইত্যাদি কিছু বলতে পারলো না। কিন্তু আপনারা এখানে সবাই বলে দিলেন যে বিরোধী দলের ইন্ধনে হচ্ছে।
আমরা বেসিক জায়গাটা থেকে miss করে যাচ্ছি। গণতান্ত্রিকতা এখানে আমি- রিপাবলিক আমি- বাংলাতেও আছে, আমি- জবাব চাই আমি- বাংলাতেও আমি আছে। এক এক করে তুমি শেষ বলে করছি। নাও, তুমি 30 সেকেন্ড বলে নাও, তারপরে আমি দেখাচ্ছি আমি কেন বললাম। আমি এক এক করে শেষ করছি। বাচ্চা বাচ্চা ছেলেরা যারা সেনাবাহিনীতে যাবে না, যারা হয়তো বিজেপি, তৃণমূল, কংগ্রেস, সিপিএম কিছু করে না, তাদেরকে 100 টাকা করে দেওয়া হচ্ছে, সেই ছবি আছে আমাদের আমি এক কাছে। এক করে শেষ করছি। বলে নাও। সব প্লিজ তুমি বলে নাও, 100 টাকা দিয়ে uninterrupted, এরকম 30 দেশে এরকম দেশে হয় না। ব্যাপারটা না, হচ্ছে সে তো বাচ্চা পাথর ছড়াও ছেলে আমরা দেখেছি। এবং 100 টাকা দিয়ে ঢিল মারতে হলে কেন মারবে? এবং তাদেরকে প্রথম কথা হচ্ছে যে তারা কিছুই চায় না, তারা চায় হচ্ছে পার্মানেন্ট সৈন্যতে জব। এই যে বলছে না যে সৈন্যতে যাবে, তারা দেশ রক্ষা করতে চায়, তারা চায় যে তারা যখন চাকরিটি পাচ্ছে তারা পার্মানেন্ট, যে লক্ষাধিক পোস্ট সৈন্যতে ফাঁকা আছে, সেনাবাহিনীতে ফাঁকা আছে, সেইটা এইভাবে পূরণ হোক, নাকি 4 বছর রোলিং করে করে নতুন লোককে দিয়ে মানে বুঝলাম না, মানে বুঝলাম না, মানে বুঝলাম না। আমি আসবো সজল বাবু আপনার কাছে আসবো। আমি তার আগে একটা সিকোয়েন্স দেখাবো, কিন্তু তার আগে কোহিনুর, এটা কি কখনো হতে পারে? এটা কি কোনো ধরনের মামার বাড়ি, পিসির বাড়ি, দাদুর বাড়ির আবদার? মানে তুমি তৃণমূল কংগ্রেসে যুক্ত হওয়ার সময়, আমি ধরে নিলাম প্রফেশনালি যুক্ত হয়েছো, তুমি প্রথমে তোমার শীর্ষ নেতৃত্বকে বলে দেবে যে না, আমার বালিগঞ্জ বা আমার বেলেঘাটার অমুক জায়গায় অমুক আসনের জায়গাটা চাই, তৃতীয়ত হচ্ছে আমার এই গাড়ি চাই, চতুর্থ হচ্ছে, হয় না তো কোহিনুর কোন জায়গাতে। আমি একটা সংস্থাতে কাজ করি, সংস্থাতে মালিককে প্রথমে আমি বললাম, বা আমাদের সিইও কে বললাম, বা তুমি তোমার শীর্ষ নেতৃত্বকে প্রথমেই কেমন বলে নাকি? যারা আন্দোলনটা করছে তারা প্রথমেই বলবে দেখো বাবা, আমাকে যদি মেজর পোস্ট না দেওয়া হয়, মেজর র্যাঙ্ক না দেওয়া হয়, তাহলে আমি করবো না। তাহলে বোধহয় একটু জনতার থেকে দূরে। সমস্যাটা হচ্ছে তারা বাড়ি চাইছে না, গাড়ি চাইছে না, কোয়ার্টার চাইছে না, তারা রেগুলার জব চাইছে, ইউনিফর্ম, রেগুলার পার্মানেন্ট জব ইন ইন্ডিয়ান আর্মি অর ইন ইন্ডিয়ান ডিফেন্স। দিস ইজ দি ফ্যাক্ট। এক লাইন বলবো? এটা কি সম্ভব? এটাই বিরোধিতা। সজল বাবু, এটাই বিরোধিতা। 30 সেকেন্ড, এটাই কি বিরোধিতা? 30 সেকেন্ড, তারপর আমি কর্নেল বক্সির কাছে যাব। পারবো না বলে 4 বছর 30 সেকেন্ড। কোথাও বলা হয়েছে ইন্ডিয়ান আর্মিতে যেভাবে আগে বিজ্ঞাপন করে লোক নেওয়া হতো, সেই নিয়োগটা বন্ধ হয়ে গেল? কোথাও তো সে কথা বলা হয়নি। যে ছেলেটা 21 বছর পরে 21 বছর বয়সে আবার অ্যাপ্লাই করবে, সে অলরেডি ট্রেন্ড অ্যান্ড ম্যাচিওর যে আর্মিতে ঢুকতে গেলে কি পাস করতে হয়, কি করতে হয়। কোথাও বলা হয়েছে ইন্ডিয়ান আর্মিতে আগে 50,000 লোক নেওয়া হতো, এবারে 25,000 লোক নেওয়া হবে? কোথাও বলা হয়নি। বলা হচ্ছে যা লোক নেওয়া হতো তার 25% এখান থেকে নেওয়া হবে। তার মানে কি বাকি লোকগুলো আর চাকরি পাবে না, বাকি লোকগুলো কাজ পাবে না? মানে বেসিক্যালি ইন্টার্নশিপের মতন। বেশ, আমি সবাইকে একটু থামাচ্ছি। আমি একবার একটা সিকোয়েন্স দেখাতে চাই। এটা গোটা ভারতের দেখার উচিত, এটা বাংলার দেখা উচিত, যে রাজনীতি কেন বারবার বলছি, কেন পাকা মাথারা কচি মাথাদের মাথা খায়, আগেও খেয়েছে, এবারও কেন খাচ্ছে, সেই ছবি একবার দেখাবো। बाबू तुम लोग कहाँ आए हो? आए पप्पूजा मेरे जिताने के लिए। जिताने के लिए। हाँ तो वोटर बहुत अच्छे हैं अंकल। हाँ। हाँ हम सबको खाना देते हैं, कभी भूखे नहीं रहने कितना देते। पैसा दिए हैं? अभी हम सबको बहुत देते हैं। क्या दिए हैं? अभी पैसा दिए हैं, फिर कहा चलो हमारे संग, हाँ? हमारे संग कहा चलो। कितना पैसा पे? कितना पैसा दिए? 100 रुपया। 100 रुपया दिए हैं। सुनो 100 रुपया दिए हैं। हाँ और क्या दिए हैं? और खाने के लिए चीज। तुमको कितना पैसा? हमको 100 रुपया। कौन दिया? पप्पू यादव। अच्छा, तुमको कितना पैसा दिया? 100 रुपया पप्पू यादव के आए हो पप्पू यादव का नारा लगाने के लिए। अब पता है कहाँ आए हो? जिताने के लिए। हैं? कहाँ कहाँ आए हो पता है? हैं? कहाँ हैं? कहाँ? कितना रुपया दिए हैं? 100 रुपया। সন্ময় বাবু, আপনার কাছে আসছি আমি, এবং তারপরে প্রত্যেকের কাছে যাব। আপনি দেখলেন পাটনা থেকে এই দৃশ্য। পাপ্পু যাদবের মতন মহৎ কোনো ব্যক্তি, যিনি হয়তো নিজেও সেনাবাহিনীতে যুক্ত হওয়ার কথা ভেবেছিলেন এবং যুক্ত হতে পারবেন না, পার্মানেন্ট চাকরি হবে না বলে তিনি বাচ্চাদেরকে 100 টাকা করে দিয়ে এই বিক্ষোভটা পাটনাতে করছেন। এবং আমরা দেখেছি জেহানাবাদ থেকে পাটনা কিভাবে বিক্ষোভটা হচ্ছে। আরও ছবি আছে, আরও দেখাবো, এক এক করে দেখাবো। কিন্তু এই ছবি, এই বিক্ষোভ, এর পরেও কি বলবো না এটা রাজনীতিকরণ হচ্ছে? না, আমি একটা উদাহরণ আমি ময়ূক তোমাকে দিই। সেটা হচ্ছে গত 5 দিন ধরে রাষ্ট্রীয় সম্পত্তি এভাবে ধ্বংস হচ্ছে, রেল পোড়ানো হচ্ছে, বগির পর বগি পোড়ানো হচ্ছে। তুমি আমাকে দেখাও তো একজন বিরোধী রাজনৈতিক নেতা পুরো ব্যাপারটা নিন্দে করেছেন দ্ব্যর্থহীন ভাষায়, কিংবা তারা পরিষ্কারভাবে বলেছেন এটা অন্যায় অন্যায় অন্যায়? কেউ বলেননি। উল্টে যে ঘটনাটা ঘটছে, প্রভোকেশনটা তৈরি করা হচ্ছে, আর এই প্রভোকেশনের পেছনের যে অঙ্কটা
সেটা হচ্ছে 2024। one question. আমি আমি নীতিশ কুমারকে নীতিশ কুমারকে আপনি কি স্ট্যাটাসে কনসিডার করেন? পাপ্পু যাদব কোন দলে? না নীতিশ আমি জানি না আমি চিনি না, তবে পাপ্পু যাদব যদি 100 টাকা দিয়ে এত বড় কিছু করতে পারে, না পাপ্পু যাদব যদি আমি জানি না, আমি সিরিয়াসলি না ক্যামেরাম্যান ধরেছে, তুমি রিপোর্টে একদম আমাকে শেষ করতে দিন। না ক্যামেরাম্যান না, আমরা দায়িত্ব সহকারে বলছি। বিহারের যিনি ব্যুরো চিফ আছেন, আমাদের অন্যতম একজন এডিটর প্রকাশ সিং এই ছবিটা তুলে ধরেছেন এবং উনি জিজ্ঞেস করছেন ওই দেহাতি ভাষায় জিজ্ঞেস করছেন যে কি পেয়েছো তুমি। সবাই চাচ্ছেন না দুটো জিনিস আমি বলতে চাই, এক এক করে হ্যাঁ আমি একদম পরিষ্কার বলতে চাই যে সন্ময়দা খুব ভালো প্রশ্ন করেছেন, পেছনে ব্রেন চাইল্ডটা কাদের। আমি একটুখানি কদিন আগে পিছিয়ে যাচ্ছি, 18ই ডিসেম্বরের একটা রিপোর্টিং তোমাদের চ্যানেলও দেখানো হয়েছিল। 6 men locally known as BJP supporter were arrested in Murshidabad for throwing stone at train engine playing on the Shialda Algola line in লুঙ্গি and skull cap। লুঙ্গি এবং টুপি পরে বিজেপি সমর্থকরা পাথর ছুঁড়েছিল ট্রেনে, যখন এনআরসি সিএএ নিয়ে বিক্ষোভ হয়েছিল, ধরা পড়েছিল প্রত্যেকে বিজেপি সমর্থক। এক দ্বিতীয়ত এই একই নাটক হয়েছিল যখন দেশের কৃষকরা সিঙ্গু বর্ডারে কৃষি বিলের প্রত্যাহারের জন্য আন্দোলনে বসেছিল, একই খালিস্তানি তকমা দিয়ে। এটা বিজেপির ট্র্যাডিশন। আর বিজেপি টুইটার মালব্য যারা পতাকা কেটেছিল তারাও বিজেপির লোক। আমি চন্দন বাবু আর শুভজিতের কাছে যাবো। শুভজিৎকে অনেক কিছু বলার আছে আমার। আমি জাস্ট এক সেকেন্ড। বিজেপির একটা পরিচিত ট্র্যাক, যখনই কেউ বিরোধ করবে তখন সেখানে আন্দোলনটাকে মেলায়। সন্ময়বাবু বলুন 30 সেকেন্ড। সন্ময়বাবু 30 সেকেন্ড বলুন। সন্ময়বাবু 30 সেকেন্ড বলুন। অরূপ এখন এখানে অনেক কথা বলছে। শুভজিৎ আসছি তোমার কাছে। একটা কথা খুব পরিষ্কার ভাবে শুভজিৎ আসছি। এনআরসি সিএ আন্দোলনে থানার পর থানা পোড়ানো, একটার পর একটা এর রেল স্টেশন পোড়ানোর পর, বলিনি রেল স্টেশন পোড়ানোর পর তার সমস্ত তথ্য রেলওয়ে দপ্তর থেকে ইনক্লুডিং সিসিটিভি কভারেজ সমস্ত রাজ্য সরকারকে দেওয়া হয়েছিল। একজনও অ্যারেস্টেড হয়নি। কারা করেছিল আন্দোলন? কারা করেছিল? কার ইনস্টিগেশন ছিল? কার ইন্সপিরেশন ছিল? একজনকে তো অ্যারেস্ট করনি, কেন করনি? এনআরসি আন্দোলনে 300 কোটি টাকার সম্পত্তি এই রাজ্যে করেছিল, সরকার ব্যবস্থা নেয়নি। তোমাদের মুখে এটা শোভা পায় না। জানে কে করে এগুলো কাজগুলো। না আমি একটা কথা বলি, আজকে আমি একটা জায়গায় দেখলাম যে আমি এই যে বিরোধী দলকে কি প্রতিক্রিয়া দিয়েছে নিয়ে প্রশ্ন হয়েছে। আমি জানি না নীতিশ কুমারকে সন্ময়বাবুরা এই মুহূর্তে বিরোধী না পক্ষে, কাকে মানে কি স্ট্যাটাস দিচ্ছে কি আমি জানি না। পাপ্পু যাদবকে আমি সেটা উত্তর দিচ্ছি। 1 মিনিট। অভিষেক সরকারকে চেনেন সন্ময়দা? এক সেকেন্ড সেই নীতিশ কুমার কিন্তু এই স্কিমের বিরোধিতা করেছে। আমি উনি প্রতিক্রিয়া জানতে চাইলে আমি নীতিশ কুমারের প্রতিক্রিয়া বললাম, যেটা এখনো পর্যন্ত খাতায় কলমে এনডিএর শরীর। আর 2, যদি এই ছেদ স্ক্রিপ্টটাই সত্যি হয় যে পাপ্পু যাদব 100 টাকা দিয়ে গোটা বিহার উত্তরপ্রদেশ কোহিনূর আমি অবজেক্ট করছি। তোমার যেটা ছেদ স্ক্রিপ্ট মনে হচ্ছে, আমার মনে হচ্ছে তো ভুল মানুষ বিচার করবে। তোমার ব্যক্তি মনে হতে পারে। আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলছি, আমি এতটা দায়িত্ব হিসাবে আমি এই কোম্পানি এই চ্যানেলের দায়িত্ব নিয়ে বলছি, এই ছবিটা তুমি যদি প্রমাণ করতে পারো, আমি তোমাকে আলাদা করে ফুটেজ দিয়ে দেবো। আমরা বাচ্চার মুখগুলো দেখাতে পারি না, আইডেন্টিটি রিভিল করতে পারি না বলে তোমার যে মনে হচ্ছে ছেদ স্ক্রিপ্ট, তুমি কোনোদিন দেখোনি 100 টাকা দিয়ে পাথর ছড়ানো হয়, 100 টাকা দিয়ে মিছিলে নিয়ে আসা হয়। এই জন্য তো বলছি বিজেপি মুখপাত্র থেকে বেটার পারফরম্যান্স। আরে বিজেপি মুখপাত্র তৃণমূল মুখপাত্র থেকে বেটার পারফরম্যান্স করার দরকার নেই। দেশের মুখপাত্র হিসেবে পারফরম্যান্স করলে কোহিনূর মজুমদার অনেক বেশি বোধহয় আমার রাত্রে ঘুমটা হবে। না আমি ধরে নিচ্ছি যদি রাশিয়া নিয়ে যখন কথা বলা হয়, ইসরায়েল নিয়ে কথা বলা হয়, তখন গণতন্ত্র বলবে। না তুমি বলো, কিন্তু তুমি বললে না দেশের যারা দেশের সীমান্ত স্বার্থ নিয়ে ছিনিমিনি খেলছে ওরা বলবে দেশের সীমান্তের কথা, যারা কাঁটা তার লাগাতে দেয় না তারা বলবে সীমান্তের কথা। আরএসএস বলেছে 2 ঘন্টায় যুদ্ধে যাবে, এটা তার ঘর দেশপ্রেম, এটা তার দেশপ্রেম। এক এক করে এটা তোমাদের লুঙ্গি প্রেম নয়, এটা দেশপ্রেম। বাঙালি আছে। আমি আসছি আচ্ছা ঠিক আছে বিজেপি আমি আসছি। চন্দন বাবু আছেন অনেকক্ষণ থেকে। চন্দন বাবু কোহিনূর আমি আসছি তোমার কাছে, আসছি প্লিজ কোহিনূর। পাপ্পু যাদবকে চিনি না। এক এক করে পাপ্পু যাদব এই 100 টাকা দিয়ে পাপ্পু যাদব যদি 100 টাকা দিয়ে গোটা 4টে রাজ্য
ট্রেন জ্বালাতে পারে এখানে ক্যামেরাম্যানকে দেখাতে বলো আমেরিকার রাষ্ট্রপতি করে দাও যে রাজ্যের এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ময়ূক আরে আরে কোহিনুর রুকো তো যে ট্রোলটা তুমি দেখো আরো এক এক করে ছবি দেখাচ্ছি কিন্তু চন্দন বাবু আমি চন্দনের কাছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় গত কয়েকদিনে ঘটে চলা কয়েক হাজার টাকার সম্পত্তি ধ্বংসের পর একটা টুইটও করেননি যারা কথায় কথায় টুইট করেছে একটা টুইট কুমার বলেছে নীতিশ কুমার ও নীতিশ কুমারের নাম জানেন নীতিশ কুমার আরে আপনার সমর্থনে মুখ্যমন্ত্রী নীতিশ কুমার বলেছে তোমরা দেখো না নীতিশ কুমার এ রাজ্যের মুখ্যমন্ত্রী একটা টুইট দেখাও বলেছে দেখো অভিষেক বন্দ্যোপাধ্যায় আরে দাঁড়াও কোহিনুর এক মিনিট আচ্ছা ঠিক আছে মানলাম নীতিশ কুমার এনডিএতে থাকা সত্ত্বেও বলেছে সন্ময়দার প্রশ্নটা তুমি আগে বোঝার চেষ্টা করো এই যে গত কয়েকদিন ভাই এক মিনিট একটা কথা বলতে দাও এক মিনিট তোমাকে বলতে হবে যে গত কয়েকদিন ধরে যে সরকারি সম্পত্তি নষ্ট হয়েছে বিইং আ চিফ মিনিস্টার তোমাদের কথায় নীতিশ কুমার কিচ্ছু করতে পারেনি যোগী আদিত্যনাথ কিচ্ছু করতে পারেনি এই তো বিহারের দাদা কি এটা কোথায় সেটার উত্তর দাও তোমার আরে যেখানেই চলুক আরে আরে এবার বিজেপি রাজ্যে লেখা আছে সমস্তিপুর বিহার চাকরি রাজ্যে আমি দুজনকে একটু থামাচ্ছি চন্দন বাবু আসুন চন্দন বাবু ডিবেটে আসুন চন্দন বাবু আপনারা তো স্বাধীনতার সময় থেকে আমরা এখন যে কথাটা বলছি সেটা তো আপনারা স্বাধীনতার সময় থেকে 100 বছরের দল আপনারা নেশন ফার্স্ট নো কম্প্রোমাইজ দেশ সর্বোপরি কোনো আপোষ নয় কোথাও গিয়ে মনে হচ্ছে না এখন আপনারা এতটা দেউলিয়া হয়ে গেছেন যে আপোষ করতে হচ্ছে টিকে থাকার জন্য করতে হচ্ছে ময়ূর তোমার এই শোটা দেখে আমার মাঝে মাঝে মনে হচ্ছে শাউটিং সেলস মানে চিৎকার করে বিক্রয় করবার যে বাসনা সেটা সম্ভবত প্রজেক্টেড হচ্ছে তোমাকে একটি পরিষ্কার কথা বলি এখানে কর্নেল বাগচিকে আমি প্রথমত আনছি বিশেষত এখানে যারা রাজনৈতিক ভাবে এখানে এসছেন তারা নিজের দলের মতামত জানাবেন কিন্তু আমি প্রথমে কর্নেল বাগচিকে একটি জায়গাতে অবশ্যই বিদ্ধ করব উনি যে ভার্সনটা এখানে উপস্থাপন করেছেন এটা আর যাই হোক ওনার মতো একজন সিনিয়র কর্নেলের পক্ষে ঠিক নয় তার কারণ হচ্ছে কন্ট্রিবিউশনের আমি প্রশ্নে আসছি না কিন্তু যে দেশগুলোর উত্থাপন করলে তুমি এবং কর্নেল বাগচি প্রতিটা দেশের জনবিন্যাস এবং ইকোসিস্টেম পপুলেশন সিস্টেমটাই ডিফারেন্ট সম্পূর্ণ আলাদা সুতরাং এই প্রশ্ন আসে না মানে চন্দনদা আমি আসছি চন্দনদা আমার বোঝার জন্য আমি চন্দনদা আপনার সাথেই আমি কথা বলছি চন্দনদা আসছি আপনার কাছে আসছি আমি যেহেতু চন্দনদা বাইরে বসে আছে চন্দনদা আপনার সাথেই কথা বলছি খুব আস্তে করে কথা বলছি একদম মিনমিন করে কথা বলছি চন্দনদা চায়নার সাথে রাশিয়ার যেরকম কোনো সম্পর্ক নেই জনবিন্যাসে রাশিয়াতেও আছে আবার ইসরায়েলেও আছে আবার সুইজারল্যান্ডের মতন ছোট্ট দেশে আছে আবার থাইল্যান্ডে আছে চন্দনদা আবার ইসরায়েলের পাশাপাশি ব্রাজিলে আছে এবার আপনি বলুন চন্দনদা ওই দেশে ট্রেন জ্বালালে কি হতে পারে বিজেপি কি প্রিন্সিপালি কনস্ক্রিপশনের পক্ষে যদি ডিসকাশন সেটা বিজেপির মুখপাত্রকে জিজ্ঞেস করব আগে চন্দনদা আপনি যদি বলেন কিন্তু একটা কথা আপনি যদি চন্দনদা বলেন যেভাবে তুমি ভাষাগুলো ব্যবহার করেছো বিরোধীদের ক্ষেত্রে আমি কিন্তু পরিষ্কারভাবে বলছি আমি জানি না তোমার জানা আছে কিনা আজকে কিন্তু সোনিয়া গান্ধী দেশের যুব সমাজের কাছে আবেদন জানিয়েছেন ভারতবর্ষের জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে যে এই ধরনের অশান্তি যাতে না হয় এবং এটাকে বুঝতে হবে যে ঠিক কোন সিস্টেমের উপর দাঁড়িয়ে এই অশান্তি এবার পাশাপাশি আপনারা গণতান্ত্রিক প্রসঙ্গ অগ্নিবীরদের নিয়ে আপনাদের স্ট্যান্সটা আপনারা ক্লিয়ার করুন না এখানে রিপাবলিক বাংলায় চন্দনদা আপনাদের কংগ্রেসের তরফ থেকে আপনারা স্ট্যান্ডটা ক্লিয়ার করুন না চন্দনদা প্লিজ চন্দনদা আপনারা এই অগ্নিপথ স্কিম নিয়ে ভারতবর্ষে আরে চন্দনদা আজকে হয়তো নরেন্দ্র মোদীর সরকার হবে কালকে হয়তো রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হবে চন্দনদা অগ্নিপথ স্কিমটা তো থাকবে আপনারা আপনাদের স্ট্যান্সটা ক্লিয়ার করুন না জাতীয় কংগ্রেস হিসাবে আরে চন্দনদা আজকে হয়তো আসামে বিজেপির সরকার আছে কালকে হয়তো আপনার সরকার হবে চন্দনদা আপনি যদি আমাকে শুনতে পান চন্দনদা
পরিষ্কার একটি কথা, এটা কেন্দ্রীয় প্রকল্প। চন্দনদা, আপনি যদি আমাকে শুনতে পান, আবারও বলছি, করজোরে বলছি, অগ্নিপথ নিয়ে কংগ্রেসের স্ট্যান্ডটাকে ক্লিয়ার করুন না চন্দনদা। দেশের কয়েকটি দেশের নাম বলবে, আমার ইকো পপুলেশন সিস্টেম কমপ্লিটলি ডিফারেন্ট। ও চন্দনদা, আবারও বলছি, আজকে হয়তো নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, কালকে হয়তো রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হবে, পরশু হয়তো প্রিয়াঙ্কা গান্ধী বা রবার্ট ভাদ্রা প্রধানমন্ত্রী হবে। অগ্নিপথ স্কিমটা তো থেকে যাবে। চন্দনদা, আপনাদের স্টান্সটা ক্লিয়ার করুন না। সাথে আলোচনা না করা, যারা দেখো পরিষ্কার কথা, যারা পার্লামেন্টকে বাইপাস করে বিভিন্ন বিল আনতে চান এবং সেগুলোকে ন্যাক করবার চেষ্টা করেন, বিরোধীদের কণ্ঠস্বর যেখানে পার্লামেন্টে শোনা হয় না, সেখানে এই ধরনের গায়ের প্রকল্প চালু হবে, পিছিয়ে তো আসছে। কর্নেল সব্যসাচী বাগচি মাথা নাড়াচ্ছেন, কি বলবেন? কর্নেল বাগচি কি বলবেন? চন্দনদা, আপনার কাছে আসছি, আবার আসছি কর্নেল বাগচির কাছে। আমি শুভজিৎ আসছি। আমি ছোট দু তিনটে পয়েন্ট বলবো। প্রথম কথা হচ্ছে, আমি বলেছিলাম টু কিপ দ্য আর্ম ফোর্সেস ইয়াং, আমি কনস্ক্রিপশনের কথা বলিনি। এই যে অগ্নিপথ, টু কিপ দ্য আর্ম ফোর্সেস ইয়াং, এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, কোনো একজন মানে অংশগ্রহণকারী একটা কথা বলেছিলেন, তো সেটা হচ্ছে যে পেনশনের কথা। পেনশন কোনো কান্ট্রিতে, আমাদের কান্ট্রি সহ, একটা পার্টিকুলার ইয়ার অফ সার্ভিস ছাড়া পেনশন হয় না। আমি যেরকম আর্ম ফোর্সেসে চাকরি করে 20 বছর মিনিমাম পেনশনেবল সার্ভিস। এক মিনিট পেনশনটা 20 বছর মিনিমাম সার্ভিস করে এটা করতে হয়েছে। তৃতীয় কথা হচ্ছে যে অর্গানাইজড ফোর্সেসের মধ্যে, অর্গানাইজড ওয়ার্ক ফোর্সেসের মধ্যে আর্ম ফোর্সেস পড়ে, যেরকম ব্যাংক পড়ে, ইন্স্যুরেন্স পড়ে, সরকারি কর্মচারীরা পড়ে। 90% আনঅর্গানাইজ সেক্টরে পেনশন ইত্যাদি নেই। তো জন্য সেই 90% আনঅর্গানাইজ সেক্টর, তাদেরকেও আর পেশার মাধ্যমে কিছু রোজগার করতে হয় জীবনযাত্রা চালাবার জন্য। আর এখানে আর্ম ফোর্সেসে ইয়াং রেখে দেশপ্রেমিকতা পরিচয় দিয়ে ফিজিক্যালি ফিট থেকে ট্রেন ম্যান পাওয়ার যদি সোসাইটির মধ্যে চলে যায় 4 বছর পরে, তার ভবিষ্যতের একটা নির্দিষ্ট আমি প্রত্যেকের জায়গা করে যাব। কিন্তু শুভজিৎ রয়েছে। শুভজিৎ একবারও বলেনি। শুভজিৎ, অনেক কিছু বলার আছে আজকে তোমায়। শুভজিৎ, চন্দনবাবু, আপনি আগে ঠিক করে নিন। শুভজিৎ, সেটা হচ্ছে ময়ূকদা। অনেক ধন্যবাদ। ধন্যবাদ তোমাকেও প্রাপ্য। আমি শুনলাম ডিওয়াইএফআই বা এসএফআই এর যে সম্মেলনগুলো হচ্ছে, সেই সম্মেলনে নাকি তোমরা একটা রেজলিউশন পাস করেছো, যেখানে তোমরা উদ্বুদ্ধ করবে ভারতীয় সেনাবাহিনীতে যাওয়ার জন্য তোমাদের যারা ছাত্র বা তোমাদের যারা ক্যাডার আছে তাদের। প্রথম কথা ময়ূকদা, সেটা হচ্ছে অনেক ধন্যবাদ। 45 মিনিট পর, শোয়ের পর আমি বলার সুযোগ পাচ্ছি। আমি ক্ষমা প্রার্থী, এর জন্য আমি ক্ষমা প্রার্থী শুভজিৎ। কিন্তু এই প্রশ্নটা 45 মিনিট ধরেই কিছু না কিছু বলছি। সেটা হচ্ছে যে এই প্রকল্পটা, আদতে এই প্রকল্পটা কতটা আর্মির প্রতি ছাত্রদেরকে বা যুবদেরকে মানে তাদের ইন্সপায়ার করার জন্য, না কতটা আরএসএস বিজেপি নিজেদের ইতিহাস বোঝানোর জন্য, নিজেদের দিকে নিয়ে যাওয়ার জন্য, এ নিয়ে আমাদের সংশয় আছে। এইটা পুরোপুরি ফ্যাসিবাদের একখানা সহায়ক হিসাবে এই প্রকল্প কাজ করবে। এবং এর মাধ্যমে যেভাবে হিটলার, মুসোলিনি বা ব্রাউন শার্টের মতো বিভিন্ন প্রকল্প ব্যবহার করেছিল, এর মাধ্যমে আরএসএস চাইছে নিজের দাঙ্গা বাহিনীকে নতুন করে শুভজিৎ, তুমি আমার কথা শুনতে পাচ্ছ? শুভজিৎ, তুমি আমার কথা শুনতে পাচ্ছ? কেন শুভজিৎ, আচ্ছা আমি আসছি। আমি শুভজিৎকে কিছু আমি শুভজিৎ, এটা সত্যি কথা। 45 মিনিট আমরা স্টুডিওতে যারা আছি, তারা হয়তো যারা বাইরে থাকে তাদের ক্ষেত্রে একটা সমস্যা হয়। শুভজিৎ, আমাকে একটা কথা বলো। তুমি হিটলারের কথা বললে, ফ্যাসিবাদের কথা বললে, তুমি বড় বড় বিপ্লব বিদ্রোহের কথা বললে। শুভজিৎ, স্ট্যালিনের কথা, রাশিয়ার কথা, সোভিয়েত রাশিয়ার কথা, আমি আবারও বলছি যে এটা হয় এখানে ভুল হবে। হ্যাঁ, আসলে আর্মি সেক্টরকে বা মিলিটারি সেক্টরের যে পার্মানেন্সি, যেই ছেলেগুলো আজকে দাঁড়িয়ে থেকে বর্ডারে নিজেদের জানকে
কে বাজি রেখে যারা লড়াই করছে তাদের মায়না কমে যাবে, তাদের অ্যাসুরেন্স ভাই, কমে যাবে, 4 তাদের বছর পার্মানেন্ট চলে বাদে যাবে। আর্মি কিন্তু হবে। আমাদের দেশের এমপিরা, আমাদের দেশের মন্ত্রীরা, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী, যাদের সাহায্যে নীরব মোদীরা পালিয়ে যায়, যাদের সাহায্যে বিজয় মাল্যরা পালিয়ে যায়, তাদের কিন্তু স্যালারি আচ্ছা শুভজিৎ আমি তোমাকে স্ক্রিনে দেখতে চাই। শুভজিৎ আমি আসছি, কোহিনুর আসছি প্লিজ। যে এখানে আরে ভাই তার আগে 75 আসছি, আমি শুভজিৎ তো রোজগার করবে। আমি শুভজিৎ তারপর আবার আসছি সজলদা একটু আমি শুভজিৎ তুমি যে কথাগুলো বলছো খুব মহৎ কথা বলছো তুমি, কিন্তু আমাকে একটা কথা বলো না শুভজিৎ, তোমরা কি, আবারও প্রশ্নটা করছি, এসএফআই থেকে, ডিওয়াইএফআই থেকে, বামপন্থী ছাত্র সংগঠন, যুব সংগঠন, তাদের পক্ষ থেকে তোমরা এক বছরে কতবার উদ্বুদ্ধ করেছো ভারতীয় সেনাবাহিনীতে যাওয়ার জন্য? কোনো রেজলিউশন কি পাস করেছো? আচ্ছা ছেড়ে দাও, তোমাদের মধ্যে থেকে যারা এই বিক্ষোভটা করছে সেই বিক্ষোভের থেকে কতজন এনডিএ বা সিডিএস এর পরীক্ষাটা দিয়েছে? শুভজিৎ, এনডিএ মানে আবার বিজেপির এনডিএ মানে না। অনেকে দিয়েছে, আমি জানি। ন্যাশনাল ডিফেন্স একাডেমির কথা বলছো, ন্যাশনাল ডিফেন্স একাডেমি, আমি বুঝেছি ন্যাশনাল ডিফেন্স একাডেমির কথা বলছো। আমি বলছি যে শোনো ময়ূকদা, প্রথম কথা হচ্ছে সেটা হচ্ছে আমরা খালি মিলিটারি সার্ভিস নয়, দেশের প্রতি যাতে ছাত্রছাত্রীরা ইন্সপায়ার হয়, এর প্রতিদিন আমাদের কর্মসূচির মাধ্যমে আমরা এই প্রয়াস নিই। কিন্তু বিজেপির মতো দায়বদ্ধতা দেশের প্রতি। বিজেপির মতো নয়। আরে বিজেপি তো একটা স্বাধীনতা সংগ্রামী নাম হচ্ছে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, আর দায়বদ্ধতা দেশের প্রতি। বিজেপির থেকে আবার শিখবো, বিজেপির থেকে। আরে না ভাই, আমি বলছি তোমাদের নাম হচ্ছে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, মানে ইন্ডিয়ান ফ্র্যাঞ্চাইজি, যারা ব্রিটিশদের মানে ইন্ডিয়ান ফ্র্যাঞ্চাইজি তোমরা কমিউনিজমে, আর সেখানে তোমরা দায়িত্ব নিচ্ছ দেশে। ব্রিটিশদের পা চেটেছে। আরে তোমরা কাকে বলেছিলে? আরে এই শোনো, এই অভিজিৎ, এই নাকি শুভজিৎ, আরে নেতাজিকে তেজর কুকুর যারা বলেছিল তারা বলছে ব্রিটিশদের পা চেটেছি আমরা। এ ভয়ঙ্কর কথাবার্তা। বেশ এবার আমার সময় শেষের দিকে, আমি সবার কাছে 30 সেকেন্ড করে যাব সন্ময়বাবু, 30 সেকেন্ড। এই যে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা হচ্ছে কি হচ্ছে না? না দেখো ময়ূক, এই আন্দোলনটা কয়েকদিনের মধ্যে প্রশমিত হয়ে যাবে। তার কারণ যখন টোটাল সিস্টেমটা আন্দোলনকারীরা নিজেরা বুঝতে পারবে, যাদের পেছন থেকে লাগিয়ে, যাদের পেছন থেকে মদত দেওয়া হচ্ছে, যারা মদত দিচ্ছেন তারাও শেষ পর্যন্ত ব্যাক টু প্যাভিলিয়ন হয়ে যাবে। আমি একটা অন্য জায়গায় কথা বলবো যে একটা সময় লড়াই হতো, এই ভারতবর্ষ না সারা পৃথিবীতে লড়াই হতো গাদা বন্দুক থেকে, এখন সেটাকে শর্ট রাইফেলে লড়াই হয়। একটা সময় ফেস টু ফেস আর্মিরা লড়াই করতেন, এখন সেটা স্ট্র্যাটেজিক ওয়ারে পরিণত হয়েছে। ফলে সমস্ত সিস্টেমটা বদলাচ্ছে। এই বদলানো সিস্টেম বদলটাকে কি দেখতে পাচ্ছেন না চন্দনবাবু? 30 সেকেন্ড কংগ্রেসের তরফ থেকে চন্দন ঘোষ চৌধুরী, 30 সেকেন্ড বলুন, এই বদলটাকে কি আমরা দেখতে পাচ্ছেন না? সবটাই রাজনীতি। বারবার যে প্রসঙ্গটা তুলছি, আমি বারবার এই প্রসঙ্গটা নিয়ে বলবো, সেটা হলো একটা অপরিকল্পিত এবং সার্বিকভাবে এই ধরনের প্রকল্প ফলপ্রসূ হবে না, এটা খুব স্বাভাবিক। কারণ আজকে কিন্তু তোমাকে আমি প্রথমে যেটা বলছিলাম যে অগ্নিপথ অগ্নিবীর হয়ে অগ্নি সংযোগ কেন হচ্ছে, এটা কিন্তু প্রশ্ন সাপেক্ষ। আমি তোমাকে বিশেষভাবে এই কারণে এই কথাটা বলছি যে আমরা বিভিন্ন সময় দেখেছি যে ধরনের, এটা একটা ফোকাল পয়েন্টে রাখা। আমি আবারও বলছি, 2024-এ ভেবেছিল যুব উদ্বুদ্ধ করবে, কিন্তু ঘটনাচক্রে যুবরা উদ্বুদ্ধ হননি, বরং হিংসায় লিপ্ত হচ্ছে। চন্দনদা আমাদের সময় শেষ। সজল ঘোষ 30 সেকেন্ড। বিজেপি আর কংগ্রেস বলবে তৃণমূল, তারপরে আমি ভারতবর্ষে আমার গণতান্ত্রিকতা নিয়ে প্রশ্ন নেই, বলো, আমার এখন সময় দিন। বলো। ভারতবর্ষে যিনি বলেছিলেন সতীদাহের বিরুদ্ধে, তার বিরুদ্ধে রাস্তায় লোকে নেমেছিল, যিনি বলেছিলেন সূর্য স্থির পৃথিবী ঘুরছে তাকে ইট মেরেছিল। তো এটা নতুন কিছু নয়। প্রথমত বলি, এটা প্রকল্প নয়, এটা চাকরি নয়, এটা একটা প্রকল্প। কোথাও বলা হয়নি যে এর ফলে চাকরিতে, মিলিটারিতে অ্যাডমিশনের সংখ্যা কমে যাবে, ফলে তাদের ভয় পাওয়ার কিছু নেই। কিছু লোক এদের মাথা খাচ্ছে, আগামী কয়েকদিনের মধ্যেই মানুষ সেটা বুঝতে পারবে। কারা মাথা খাচ্ছে? অরূপ চক্রবর্তী, সত্যি কারা মাথা খাচ্ছে তাদেরকে জিজ্ঞাসা করছে। দেশ জলাঞ্জলি যাক, রাজনীতি যেন জিতে যায়, এটাই কি একটা ট্যাকটিক্স হচ্ছে? 30 সেকেন্ড প্লিজ। একটা প্রবাদ আছে, গোড়ায় গলদ ছিল বলেই কৃষি বিল প্রত্যাহার করতে হয়েছে, আর গোড়ায় গলদ আছে বলেই গত 3 দিনে এই প্রকল্প প্রস্তাব দেওয়ার পর থেকে 5 বার অল্টারেশন করতে হয়েছে এখনো অবধি। দ্বিতীয়ত
আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা তো দেখছি যখন একটা প্রশিক্ষিত সেনাবাহিনী থাকা সত্ত্বেও ডোকলামে চীনের অনুপ্রবেশ, লাদাখের বুকে চীনের অনুপ্রবেশ, শুধু তাই না, নাসার উপগ্রহ চিত্র বলছে ভারতীয় ভূখণ্ডে গ্রাম বানিয়ে ফেলেছে চীন। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি যেরকম বলছেন ট্রেন জ্বালানো নিশ্চয়ই প্রতিবাদযোগ্য, একইভাবে বুলডোজার দিয়ে যারা মানুষের বাড়ি ভেঙে দেয় সেটাও ততটাই ধিক্কারযোগ্য, ততটাই নিন্দনীয়। মুশকিল হচ্ছে ট্রেন জ্বালালে রিপাবলিক চিৎকার করে আর বুলডোজার সময় শেষ। অরূপ কোহিনুর দুজনেই আমি দুজনকেই বললাম এই নিয়ে বিতর্ক চলবে। আজকের এই ধ্বংসলীলা একদিনের নয়, প্রশ্নতলা একদিনের নয়, এটা নিয়ে চলবে। আচ্ছা কোহিনুর বলো, 10 সেকেন্ড বলো, 10 সেকেন্ড বলো। তারপরে নোটবন্দি থেকে শুরু করে জিএসটি থেকে যতগুলোই প্রকল্প হয়েছে সবকটাই গ্রস ক্যালাসনেসের প্রমাণ দিয়েছে কেন্দ্রীয় সরকার। এবং তারপরে দাঁড়িয়ে কৃষি বিলের ক্ষেত্রে এরা এক গামলা থুতু ফেলে থুতু চাটতে হয়েছে। এই থুতু চাটতে হবে। বিতর্ক উত্তপ্ত হয়ে গেছে। এখানেই শেষ করতে হবে। আপাতত এখানেই আজকের এই বিতর্ক শেষ করতে হবে। ফিরে আসছে একটা ছোট্ট বিরতির পরে, সঙ্গে থাকুন। জবাব চায় বাংলা আজ এ পর্যন্তই। কাল ফের কথা হবে চোখে চোখ রেখে। ধন্যবাদ।